الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বানী ইসরাঈল এর ১৩ এবং ১৪ নম্বর আয়াত, যার বাংলা অর্থ এরূপ: প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্যে তার আমলনামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। তাকে বলা হবে, পড়ো, এ হচ্ছে তোমার আমলনামা। আজ নিজের হিসেবের জন্যে তুমি নিজেই যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। পয়েন্ট অফ অর্ডারের জন্য একটু অপেক্ষা করতে হবে। জি মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম ১-কে কার্যপ্রণালী বিধি ২১১ বিধির ১ উপবিধি অনুযায়ী গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০ সম্পর্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০ পরীক্ষাকরণ সংক্রান্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট জাতীয় সংসদের 18/২/20 খ্রিস্টাব্দের তারিখের বৈঠকে উত্থাপিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০ পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কার্যপ্রণালী বিধির ২১১ বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি ৬/৮/২০ খ্রিস্টাব্দে তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব নারায়ণচন্দ্র ১০৩ খুলনা ৫, বজলুল হক হারুন ১২৫ ঝালকাঠি ১, মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী
32, গাইবান্ধা 4, আনোয়ারুল আশরাফ খান 200, নরসিংদী 2 এবং বেগম ফরিদা খানম 333, মহিলা আসন 33। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিতে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আফম রুহুল হক সাতক্ষীরা 3-কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 সম্পর্কে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের 15/1/2020 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে উপস্থাপিত বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 পরীক্ষাপূর্বক পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আফম রুহুল হক কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 19/2/2020 ও 9/8/2020 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব ইকবাল রহিম 8, দিনাজপুর 3, মোহাম্মদ শফিকুল আজম খান 83, ঝিনাইদহ 3, মোহাম্মদ মুজাফফর হোসেন 142, জামালপুর 5, মোহাম্মদ আখতারুজ্জামান 104, খুলনা 6, বেগম শিরিন আহমেদ 301, মহিলা আসন 1, বেগম সেলিনা আহমেদ 250, কুমিল্লা 2 ও বেগম হাবিবা রহমান খান 317, মহিলা আসন 17। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে পাশ করার জন্য সর্বসম্মতক্রমে সুপারিশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সভাপতি। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আফম রুহুল হক সাতক্ষীরা 3-কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 সম্পর্কে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের 23/6/2020 খ্রিস্টাব্দ তারিখে
বৈঠকে উপস্থাপিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি আফম রুহুল হক কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 9/8/2020 খ্রিস্টাব্দ তারিখে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে বিলটি উপস্থাপিত করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব ইকবালুর রহিম 8, দিনাজপুর 3, মোহাম্মদ শফিকুল আজম খান 83, ঝিনাইদহ 3, মোহাম্মদ মুজাফফর হোসেন 142, জামালপুর 5, মোহাম্মদ আখরুজ্জামান 104, খুলনা 6, বেগম শিরিন আহমেদ 301, মহিলা আসন 1, বেগম সেলিনা আহমেদ 250, কুমিল্লা 2, বেগম হাবিবা রহমান 317, মহিলা আসন 17। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজ কমিটিতে সহায়তা করেছেন এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমভাবে সুপারিশ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সভাপতি। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকের সভাপতিত্বকারী ব্যক্তি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস নাটোর 4-এর পক্ষে উক্ত কমিটির মাননীয় সদস্য জনাব এম.এ. মতিন কুড়িগ্রাম 3-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট জাতীয় সংসদের 23/6/2020 খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির নবম বৈঠকে সভাপতিত্বকারী ব্যক্তি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস 61 নাটোর 4 এবং মাননীয় সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এর পক্ষে আমি এম.এ. মতিন সংসদ সদস্য 27 কুড়িগ্রাম 3 ও সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 25/8/2020 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব ডাক্তার দীপু মণি 262 চাঁদপুর 3, মহিবুল হাসান চৌধুরী 286 চট্টগ্রাম 9, এ.কে.এম. শাহজাহান কামাল 276 লক্ষ্মীপুর 3,
ফজলে হোসেন বাদশাহ 53, রাজশাহী 2, মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া 220, মাদারীপুর 3। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে। পক্ষে মতিন, সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকের সভাপতিত্বকারী ব্যক্তি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নাটোর 4-এর পক্ষে উক্ত কমিটির মাননীয় সদস্য জনাব মতিন, কুড়িগ্রাম 3-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট। জাতীয় সংসদের 19/6/2020 খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটি নবম বৈঠকে সভাপতিত্বকারী ব্যক্তি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাননীয় সংসদ সদস্য 61 নাটোর 4 এবং সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এর পক্ষে আমি মতিন, সংসদ সদস্য 27 কুড়িগ্রাম 3 ও সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 25/8/2020 খ্রিস্টাব্দ তারিখ বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব ডাক্তার দীপু মনি 262 চাঁদপুর 3, মহিবুল হাসান চৌধুরী 286 চট্টগ্রাম 9, AKM শাহজাহান কামাল 276 লক্ষ্মীপুর 3, ফজলে হোসেন বাদশাহ 53 রাজশাহী 2, মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া 220 মাদারীপুর 3। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে সংশোধিত আকারে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আমি এখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মাননীয় সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি নবম বৈঠকের সভাপতিত্বকারী ব্যক্তি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নাটোর 4-এর পক্ষে উক্ত কমিটির মাননীয় সদস্য জনাব মতিন, কুড়িগ্রাম 3-কে
কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। জাতীয় সংসদের 23/6/2020 খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটি নবম বৈঠকে সভাপতিত্বকারী ব্যক্তি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাননীয় সংসদ সদস্য 61 নাটোর 4 এবং সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষে আমি এম এ মতিন, সংসদ সদস্য 27 কুড়িগ্রাম 3 এর পক্ষে আমি কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুসারে এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 25/8/2020 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব ডাক্তার দীপু মণি 262 চাঁদপুর 3, মহিবুল হাসান চৌধুরী 286 চট্টগ্রাম 9, এ কে এম শাহজাহান কামাল 276 লক্ষ্মীপুর 3, ফজলে হোসেন বাদশাহ 53 রাজশাহী 2, মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া 220 মাদারীপুর 3। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, কমিটির রিপোর্টের সময় বৃদ্ধিকরণ। আমি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া 3 কে কমিটিতে প্রেরিত আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরো 2 মাস সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 8ম অধিবেশনের শেষ 22 তারিখে আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 এটা পরীক্ষা করার জন্য স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। আমরা ইতিমধ্যে 2টো বৈঠক করেছি, কিন্তু যে সিচুয়েশন এখন দেশে আছে এই অবস্থায় আমরা এটা কমপ্লিট করতে পারিনি। আমরা আশা করছি যে আরেকটি সময় যদি পাই এবং সেটা যদি 2 মাসের সময় হয়, আমরা আশা করছি তারও আগে আমরা পারবো। নেক্সট সেশনে ইনশাল্লাহ প্রথম দিকেই আমরা এটা নিয়ে আসতে পারবো। আপনি যদি মেহেরবানি করে আমাদেরকে সময় দেন, মাননীয় সংসদ যদি আমাদেরকে সময় দেয়, আমরা বাধিত হব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সভাপতির প্রস্তাব মতো আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020
পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরো 2 মাস সময় বৃদ্ধি করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব আরো 2 মাস সময় বৃদ্ধি করা হলো। আমি এখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ 2-কে কমিটিতে প্রেরিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরো 45 দিন সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, একাদশ জাতীয় সংসদের 8ম অধিবেশনে 23 জুন 2020 খ্রিস্টাব্দ তারিখে 30 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিলটি পরীক্ষাকরণ ও সুপারিশ প্রদানের জন্য আরও সময় প্রয়োজন বলে কমিটি মনে করে। এ কারণে উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আরও 45 কর্মদিবস প্রয়োজন। মাননীয় স্পিকার স্যার, উক্ত প্রস্তাবিত বিলটি সম্পর্কে রিপোর্ট প্রদানের জন্য আরও 45 কর্মদিবস সময় বৃদ্ধির জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সভাপতির প্রস্তাব মতো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরো 45 কর্মদিবস সময় বৃদ্ধি করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব আরো 45 কর্মদিবস সময় বৃদ্ধি করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপু মনি, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সহিত সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞান চর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদান সহ পঠন পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণ কল্পে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে আনীত একটি বিল, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 এ মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপু মনি, শিক্ষামন্ত্রী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে আনীত একটি বিল, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 আগামী 1 মাসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাপূর্বক 1 মাসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। আমি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলীকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মাহবুব আলী, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2013 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল। এটা 2013 সালে আপনার বিলটা করা হয়, এর আগে কোনো বিল ছিল বলে আমার জানা নাই। এই বিলটা বাংলাদেশ ট্রাভেল এজেন্সি জন্য করা হয়, যেটা আমাদেরকে জনসাধারণকে সেবা দিয়ে থাকে। কিন্তু এই আইনটা যেটা 2013 সালে ছিল, সেটা খুব শক্তিশালী আইন ছিল। সেই শক্তিশালী আইনটা এখন আপনার অনেকটা নরম করে আনা হয়েছে, কেন আমি বুঝতে পারলাম না। কারণ সেবামূলক কাজ যারা করে, এমনিতেই আমরা ট্রাভেল এজেন্সির দুর্নীতি সম্বন্ধে, এই টিকিট দুর্নীতি সম্বন্ধে আমরা সবাই জানি। এখানে যেটা করা হয়েছে, আমি খবর নিয়েছি যে নিবন্ধিত কোম্পানির মধ্যে, ট্রাভেল এজেন্সির মধ্যে 50% আপনার কোম্পানি রেজিস্টার্ড কোম্পানি, যেটা প্রাইভেট কোম্পানি কিংবা পাবলিক কোম্পানি। কিন্তু এইখানে বলা আছে যে তাদের এটা মনে হয় গায়ের জোরে তৈরি করা, যে এই প্রাইভেট অ্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা পরিবর্তন করা যাবে না। এটা ছিল তাদের আইন। কিন্তু ব্যাপারটা হলো যে একটু ভুল করছেন তারা, যে যারা প্রাইভেট কোম্পানি, যারা আপনার নিবন্ধিত ওই জয়েন্ট স্টকে কিংবা সেখানে ম্যানেজিং ডাইরেক্টর বদল হইতে পারে। কোম্পানির নামে যদি কোনো রকম কোথাও নিবন্ধিত থাকে, সেটা ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যান মারা যাওয়ার ফলে সেটার কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে তারা সেটা মালিকানা পরিবর্তন করতে যে একটা জায়গায় লিখেছেন যে যে ক্ষেত্রে নিবন্ধন সনদকারী ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছেন, মানে এখন তারা পারমিশন দিচ্ছে, এটা দিচ্ছে। তার মধ্যেও এই আইনটা যেমন 13 সালে, আজকে 20 সালে সংশোধন করতে হচ্ছে, এটাও সংশোধন করতে হবে। সেজন্য আমি মন্ত্রীকে অনুরোধ করছি যে ক্ষেত্রে নিবন্ধন সনদকারী ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছেন, এখানে নিবন্ধন সনদকারীর কোনো ব্যক্তি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেখানে প্রযোজ্য নয়। 2 নম্বর, যে ক্ষেত্রে নিবন্ধন সনদকারী ব্যক্তি শারীরিক কারণে ট্রাভেল এজেন্সির কার্যক্রম পরিচালনা বা করিতে অক্ষম, এখানেও কোনো ব্যক্তি বিশেষকে বলা হয়েছে। কিন্তু ট্রাভেল এজেন্সি যদি কোনো প্রাইভেট কোম্পানি হয়, সেখানে কোনো ব্যক্তি বিশেষ নাই, সেখানে একজনে কাজ করে না, বিভিন্ন জনে কাজ করে। 3 নম্বরে বলা হয়েছে নিবন্ধন কর্তৃপক্ষ যুক্তিযুক্ত বলে বিবেচনা করিলে যে কোনো ক্ষেত্রে। সুতরাং মালিকানা ট্রান্সফারের যারা আপনারা একটাই দেখিয়েছেন, এখনও এখানে আপনার স্বৈরাচারী মনোভাব এই বিলের মধ্যে রয়ে গেছে। ধন্যবাদ মানুষকে এটা এই বিলটা ঠিক করে আবার যদি না দেয়, 1 বছরের মধ্যে এটা আবার আপনার এইখানে আনতে হবে সংশোধনের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম সাহেব, উনি এই বিলের ব্যাপারে কিছু আপত্তি উত্থাপন করেছেন। বিলের যে সংশোধনী, এটা একটা মাইনর। মাননীয় স্পিকার, একজন যদি ট্রাভেল এজেন্সি নিবন্ধন করে উনার নামে, পরবর্তীকালে কোনো কারণে হয়তো উনি ব্যবসা পরিচালনা করতে অক্ষম অথবা করিবেন না, সেই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে উনি যদি অনুমতি প্রার্থনা করে উনার এই কোম্পানিটা স্থানান্তর করা বা অন্যের নামে হস্তান্তর করা, সেই ক্ষেত্রে অনুমতি সাপেক্ষে এটা হস্তান্তর করা যাবে।
সুতরাং এটা বেনিফিশিয়াল একটা লেজিসলেশন আমার মনে হয়। এটাতে আপত্তি করার তেমন কিছু আছে বলে আমি মনে করি না। আর সম্মানিত সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, এই বিলটা ইতিমধ্যেই ক্যাবিনেটেও গিয়েছে, তারপর আইন মন্ত্রণালয় বেটিংয়ে গিয়েছে। সমস্ত কিছু দেখে শুনে আজকে পার্লামেন্টে বিলটা আমরা সংশোধনের জন্য নিয়ে আসছি। সুতরাং উনি যে আপত্তিটা উত্থাপন করেছেন আমার মনে হয় এতে কোনো জোরালো আপত্তি না। এই ধরনের একটা সুযোগ সবারই থাকা উচিত। আমরা দেখেছি কিছু সংশোধনীর মধ্যে তারা হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারে নাই, সেই ক্ষেত্রে এটা নবায়নের ক্ষেত্রেও আমরা কিছু বিধান রেখেছি যেখানে তারা নির্দিষ্ট ফি দিয়ে তারা নবায়ন করতে পারবে। সুতরাং এইগুলা তেমন আপত্তির বিষয়বস্তু বলে আমি মনে করি না। তবুও আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, উনার এই যে কথাগুলো উত্থাপন করেছেন আমরা এইগুলা বিবেচনা করেছি, বিবেচনা করেই পার্লামেন্টে বিলটা এনেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার কাছে ভোটের বিষয়টি স্পষ্ট হয়নি, কাজে আমি পুনরায় ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মাহবুব আলী, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2013 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 সংসদে উত্থাপিত হলো।
আমি এখন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলীকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মাহবুব আলী, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে 1 মাসের সময় দিয়ে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক 1 মাসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সিকে কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী, কোম্পানি আইন 1994 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদে আজকে 49 বছর হলো মাননীয় স্পিকার, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই রকম বিল আমি আর কোনোদিন আসতে দেখি নাই। এই বিলটা হলো প্রধান হলো এক ব্যক্তি কোম্পানি, এক ব্যক্তি কোম্পানি। এখন আমি একটু বলতে চাই মাননীয় স্পিকার, একটু সময় দিতে হবে আমাকে। কোম্পানি মানেটা কি? হোয়াট ইজ কোম্পানি? A company is a legal entity formed by a group of individuals to engage in a operate business. এই যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, এটা তো একা করতে পারবে না। সুতরাং এইখানে যদি করতে হয় তো এক ব্যক্তি কোম্পানি লেখা যাবে না, এক ব্যক্তি অন্য কিছু বলতে হবে। কোম্পানি যখন আপনি বলতে চাচ্ছেন তখন গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এখানে চলে আসে। তারপর এটার মধ্যে যে আরো আশ্চর্যজনক একটা কথা আছে, সেটা হলো এই কোম্পানিটা কারা খুলতে পারবে? এই কোম্পানিটা খুলতে পারবে আপনার লেখা আছে ন্যাচারাল পার্সন। ন্যাচারাল পার্সন, এই ন্যাচারাল পার্সনের ওনারা বাংলা করেছেন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। এটা আমি বুঝি নাই, সংজ্ঞা না দিলে এটা কেউই বুঝতে পারবেন না হোয়াট ইজ ন্যাচারাল পার্সন। এখন আপনি জানেন মাননীয় স্পিকার যে আইনের মধ্যে 2 রকম পার্সন আছে, একটা হলো ন্যাচারাল পার্সন, একটা লিগ্যাল পার্সন। আইনের ভাষায় 2টা পার্সনকে আইনে অ্যালাউ করে, কিন্তু সেখানেও ন্যাচারাল পার্সনের একটা সংজ্ঞা আছে, এইখানে কোনো সংজ্ঞা নাই। আর আমাদের সংবিধানে ন্যাচারাল পার্সন বলে কিছু নাই। আমাদের সংবিধানে যেটা আছে সেটা হলো জনগণ, পিপল। আরেকটা আছে নাগরিক। তবুও নাগরিকটা আপনার নাগরিক আইন দ্বারা আপনার সবাইকে নাগরিক বলতে পারবেন না, নাগরিক আইনের মধ্যে যারা থাকবে তাদেরকে নাগরিক বলবেন। এবং জনগণ, যেটা জনগণ পিপলস যেটা দেখা আছে, পিপলসের সম্বন্ধে সংবিধানে কোনো কিচ্ছু লেখা নাই, যত সুবিধা সব নাগরিকদের জন্য। তো সুতরাং এইখানে পিপলস, নাগরিক, আবার আজকে শুনলাম ন্যাচারাল পার্সন। তো এই ন্যাচারাল পার্সন যদি সংজ্ঞা না হয় তাহলে এইটা কি ন্যাচারাল পার্সন? পাগল নাকি? ন্যাচারাল পার্সন সম্বন্ধে আরেকটা কথা বলা আছে, দ্য জুরিসপ্রুডেন্সে ন্যাচারাল পার্সন কি বলেছেন? ন্যাচারাল পার্সন ইজ এ পার্সন
ইন লিগ্যাল মিনিং ওয়ান হু হ্যাজ ইটস ওন লিগ্যাল পার্সোনালিটি, মানে এখানে পার্সোনালিটি হবে, ক্রাইম করতে পারবে, তারপরে তার বুদ্ধি থাকতে পারবে, এরকম বিভিন্ন। যেমন আপনার আমেরিকা 9th অ্যামেন্ডমেন্টে আমেরিকাতে বলেছে ইন কেসেস ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস যাদের থাকবে তাদের ন্যাচারাল পার্সন আপনি বলতে পারবেন। তবে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটসের কথা বলে একটা কেস আসছে যে যেখানে বলা হয়েছে যে ক্রাইম যদি করতে না পারে সে ন্যাচারাল পার্সন হবে না। মানুষে ক্রাইম করতে পারে, কিন্তু এখানে আরেকটা রায় আছে যে কমিটি ক্রাইমস ইউএস animals that are not person under US law cannot commit crimes. অ্যানিমেলরা ক্রাইম করতে পারে না বলেই ওদের ন্যাচারাল পার্সন করে নাই। এইভাবে ন্যাচারাল পার্সনের একটা ডেসক্রিপশন সংবিধানে আছে, আমাদের এখানে কোনো ডেসক্রিপশন নাই। আমি তো বললাম ডেসক্রিপশন নাগরিক আছে আর জনগণ আছে। তারপরে ন্যাচারাল পার্সন বলে উনি যেটা বলেছেন, এই ন্যাচারাল পার্সনের এলএলসি দিয়েছেন। এলএলসি মানে লিমিটেড লায়াবিলিটি কাদের দেওয়া যায়? যাদের প্রাইভেট কোম্পানির ডাইরেক্টরস, শেয়ার হোল্ডার্স, তারা লিমিটেড লায়াবিলিটির উপভোগ করেন, এবং পাবলিক কোম্পানির যারা আপনার ডাইরেক্টর, শেয়ার হোল্ডার, তারা লিমিটেড লায়াবিলিটির যে সুযোগ সুবিধা আছে সেটা উপভোগ করেন। এখন এক ব্যক্তির কথা বলা আছে, ইনি যখন ওনার একটা মূলধন দেওয়া আছে, সেই মূলধনের উপরে যদি উনি খরচ করেন তাহলে তাকে কোনো এক সময় প্রাইভেট কোম্পানির মর্যাদা দেওয়া হবে এবং পরবর্তী পর্যায়ে আবার পাবলিক কোম্পানির মর্যাদা দেওয়া হবে। এখন একটি ব্যক্তি যদি প্রাইভেট কোম্পানির মর্যাদা পায় সে কি করবে? সে তো জয়েন্ট স্টক কোম্পানিতে যে শেয়ার ছাড়বে বাজারে, যে বাজারে শেয়ার হোল্ডাররা সেই শেয়ার কিনে, ইকুইটির যে শেয়ার কিনবে, এক ব্যক্তি একক ক্ষমতা বলে সেই শেয়ার নিয়ে পালিয়ে যাবে দেশ থেকে। এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাড়ানোর যে একটা চেষ্টা, সেজন্য আমি আগেই বলেছিলাম যে এই সরকারের মন্ত্রীদের মধ্যে 9 জন না 10 জন আছেন আপনার করেন, ব্যবসা করেন। মাননীয় সদস্য সংক্ষেপ করুন, আপনার পয়েন্টটা বলুন সংক্ষেপে। পয়েন্টটা তো মাননীয় স্পিকার অনেকগুলো বলেছি, আমি জানি না। এর আগে পয়েন্ট আমি বললাম প্রাইভেট কোম্পানি, উনি বিমান মন্ত্রী উনি ধরে নিলেন যে আমি বোধহয় পার্সোনাল কোম্পানির কথা বলছি, তা তো নয়। একজন পার্সোনাল কোম্পানি মারা গেলে তো প্রাইভেট কোম্পানির একজন এমডি মারা গেলে কি যায় আসে, কোম্পানির নামে রেজিস্ট্রেশন হবে। উনি সেই কথাটা আমি জানি না বুঝতে পারছেন কিনা। এইখানেও আমি ওই আমাদের বাণিজ্য মন্ত্রীকে বলতে চাচ্ছি যে এই যে আপনি এই এখন যে প্রাইভেট কোম্পানিগুলো আছে, প্রাইভেট কোম্পানিগুলো কি করে? প্রাইভেট কোম্পানিগুলো আসলে আপনার 6-7 জন মিলে আসলে একজনে হয়ে যায়। একজন হয়ে আমরা দেখেছি দুর্নীতি করে এবং মানি লন্ডারের মাধ্যমে বিদেশে নিয়ে যায় টাকা পয়সা। তো এর মাধ্যমে আমি আবার এখন লিগ্যালি দিচ্ছি ওয়ান ম্যান কোম্পানি, ওপিসি যেটা বলি, এবং সেটাতে লিমিটেড লায়াবিলিটি দিয়েছি। এই লিমিটেড লায়াবিলিটি কোনোদিনই হইতে পারে না। এমন ব্যাংকেও আপনি যান, ব্যাংকেও কিন্তু ব্যাংক আইন একটা করেছে, যদি আপনি লিমিটেড লায়াবিলিটি যে কোম্পানিগুলো উপভোগ করে সেই কোম্পানি যদি লোন নিতে চায় তাহলে ব্যাংকও তার পার্সোনাল লোকদের কাছ থেকে একটা সিকিউরিটি নিয়ে নেয়। কিন্তু এইখানে 1% কোম্পানি আমি জীবনে কোথাও শুনি নাই। এই কোম্পানির উপরে আমার আছে, আমি তো বলেছি কোম্পানি মানে কি, কোম্পানির উপরে আমার আছে, কোম্পানি লেখা যাবে না। এটা এই সংবিধানে লেখা আছে কোম্পানি মানে কি। কোম্পানি মানে হচ্ছে 2-3 জন মিলে, প্রাইভেট কোম্পানি হচ্ছে 2 থেকে 50, আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে 3 থেকে আনলিমিটেড। সুতরাং এইখানে প্রত্যেকটা জিনিসই করা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য, এটা একদম স্পষ্ট। এটা যদি আপনি বাধা না দেন, আপনি যেভাবে দোষী হবেন আমরাও সেভাবে দোষী হব, এবং সরকার পক্ষের যারা আছেন তারা কি হবেন আমি জানি না, কারণ সরকারের পক্ষে এই বিলটা কিভাবে আসলো আমি জানি না। আমি এখনো সন্দিহান যে এই যে 9 জন মিনিস্টার আছে যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত, প্রথম আমি এই সংসদের প্রথমে বলেছিলাম যে এই সংসদ কোন দিকে যায় আমরা জানি না, কোন দিকে যায় আমরা জানি না। এখন দেখতেছি মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি শেষ করছি মাননীয় স্পিকার, এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো কগনিজেন্সে নিতে হবে, এবং আমার ধারণা বিমানমন্ত্রী যদি রিপ্লাই দেয় আমরা যদি সন্তুষ্ট হতে পারি আমার কোনো আপত্তি নাই। ধন্যবাদ। মাননীয় বাণিজ্য মন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। এই বিলের এই প্রেক্ষাপটে আমাদের বিরোধী দলের অন্যতম সংসদ সদস্য, অত্যন্ত জ্ঞানী মানুষ, বেশ পড়াশোনা করেই এসছেন, পড়াশোনা করেই আসেন, তিনি তার বক্তব্য রেখেছেন। আমি ওনার সাথে বিভিন্ন আইনের কথা বলেছি। আমি প্রথমেই বলি যে এই বিলটা কিন্তু
সংসদীয় কমিটিতে যাবে। সেখানেও কিন্তু উনি যেসব কথাগুলো বলেছেন সেসব বিবেচনা করার সুযোগ আছে যদি সেগুলো যথার্থ হয়। মূল কথাটা যেটা আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশ এগোবে কি এগোবে না, আমরা কি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা যেখানে সারা পৃথিবী থেকে আমাদের দেশটাকে তার ইনভেস্টমেন্টের জন্য একটা বেটার কান্ট্রি হিসেবে বিবেচনা নেয়। আমরা আমাদের বিলে যেখানে বলেছি যে সারা গ্লোবালি আজকে আমরা ইনভাইট করছি যেন বাংলাদেশে একটা ফরেন ইনভেস্টমেন্ট আসে। আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা একটা উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে। আমরা যখন এর উল্টা কথাটা শুনি, বারবার করে একটা কথা বলা হয় যে ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের অবস্থান অনেক পিছনের দিকে। আর পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশে, তারা প্রথম যে কাগজটা পড়ে যে এই দেশের অবস্থাটা কি, ব্যবসা করার সুযোগ সুবিধাটা কি, এবং তখন তারা এই ইন্ডেক্সটা দেখে যে ওয়ার বাংলাদেশ স্ট্যান্ডস, কোথায় দাঁড়িয়ে আছে এই অবস্থাটা। তো আমরা এর আগেও একটা বিল এনেছি, আপনারা জানেন, এটা দ্বিতীয় বিল। আমরা বিবেচনায় এনেছি যে আজকে গ্লোবালি যে কথা বলা হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেসের একটা অন্যতম শর্ত একজন মানুষের একটা কোম্পানি করা। এটা বাংলাদেশ না। আমার মাননীয় বিরোধী দলীয় যে সদস্য, আমার বন্ধু মানুষ, উনি বললেন প্রথম শুনেছি। আমরা তো প্রতিনিয়তই নতুন নতুন কিছু শুনছি, পৃথিবী তো এগোচ্ছে। আজকে যা শুনি নাই আগামীকাল তাই শুনবো। এই করোনা তো আমরা শুনি নাই আগে, এই করোনার যে বিভৎস রূপ তো আমরা জানতাম না, কিন্তু নতুন এসছে আমাদের। এমনি করে প্রতিনিয়ত পৃথিবীর যে অসুস্থতার কথা বলি, উন্নতির কথা বলি, আমাদের কিন্তু প্রতিদিনই নতুন কিছু শুনতে হচ্ছে। আজকে যে আইন আমরা এনেছি এটাও কিন্তু আজকের প্রয়োজন। এটা আমরা বলবো তোমরা ইনভেস্ট করতে আসো আর আমাদের ইনটেক্স থাকবে সবার শেষে, সেটা তো কাম্য হতে পারে না। আমি সেজন্য বলছি মাননীয় স্পিকার, উনি অনেক কথা বলেছেন। আজকে আমরাও একটা সময় হয়তো বা আজকে থেকে উনি বলছেন 49 বছরের বা 25 বছর আগের কথা বলি, সিঙ্গেল ম্যান কোম্পানি, এটা একটু অদ্ভুত ব্যাপার মনে হতো, কিন্তু আজকে তো বদলে গেছে সেটা। আজকে এটাই দরকার আমাদের ইজ অফ ডুইং বিজনেসের মার্কিংটা বেটার করার জন্য। মাননীয় স্পিকার, সেই জন্যই বলি যে আমরা একদিকে চাইবো আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হোক, আমরা চাইবো আমাদের ব্যবসা বাড়ুক, শিল্প কলকারখানা হোক, বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসুক। আপনি জানেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ জানেন যে আজকে গ্লোবাল যে একটা ট্রেড ওয়ার চলছে চায়না আমেরিকা, একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে রিলোকেটিং হচ্ছে ব্যবসা ফ্রম চায়না। বিভিন্ন দেশ, আমাদের কম্পিটিটিভ দেশ, কম্পিটিশন যেসব দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, এইসব কান্ট্রিগুলো কিন্তু এই ব্যবসা ধরার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরাও চাইছি, বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের একটা দেশ, একটা কর্মদক্ষ সম্পন্ন মানুষ রয়েছে এখানে, এই দেশে ইনভেস্টমেন্টটা আসুক। তাই সবাই পৃথিবীর, আমি আমার মাননীয় সংসদ সদস্যকে বলবো যিনি বলেছেন, একটু এই দৃষ্টিভঙ্গিটা একটু গ্লোবাল করেন, দেখেন এইরকম কোম্পানি আইনকে পৃথিবীর আরো সবাইতে রয়েছে কিনা, তাহলে কিন্তু তার দৃষ্টিটা পরিষ্কার হয়ে যাবে। সুধা কথা, মোদ্দা কথা মাননীয় স্পিকার, সিদ্ধান্ত একটাই, এদেশ এগোবে কিনা, বাইরে ইনভেস্টমেন্ট আসবে কিনা। দ্বিতীয়ত একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব আমার বক্তব্য। বারবার একটা কথা বলা হয়েছে যে এখানে 11 জন ব্যবসায়ী, 9 জন ব্যবসায়ী রয়েছে, কোথায় যাবে। বিনয়ের সাথে বলতে চাই মাননীয় স্পিকার, আমার সে সদস্য উদ্দেশ্যে, আমার এই 70 বছর জীবনের 54টা বছর আমি রাজনীতি করেছি। আমি জানি আমাকেও কিন্তু পয়েন্ট করা হয়, যেহেতু আমি ব্যবসায়ীও বটে, কিন্তু আমি ব্যবসায়ী হয়েছি 35-36 বছর। কিন্তু তার আগের 20টা বছর থেকে শুরু করে অদ্যাবধি রাজনীতির সাথেই সম্পৃক্ত। হয়তো আমি যখন রাজনীতি শুরু করেছি 66 সালে, উনি হয়তো রাজনীতি কখনো শুরু করেন নাই। আমি আমার ছাত্র জীবনে রাজনীতি করেছি। ঢাকা মহানগরের একটা অংশের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। স্বাধীনতার আগে আমি তিতুমির কলেজ ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলাম, ওই কলেজের নাম লিখেছি। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার বাবা একসাথে দুইজনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। 1973 সালে ঢাকা নর্থ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। 92 সাল থেকে 26টা বছর আমি বৃহত্তর গুলশান আওয়ামী লীগের প্রেসিডেন্ট।
কিন্তু ব্যবসা করে খাই বলে কারোর কাছে হাত পাতবো না বলে ব্যবসা করি, তাই যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? মানুষ স্পিকার, বারবার একই কথা শুনতে হচ্ছে। আমি কথা বাড়াতে চাইনি, উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, আমার সাথে আমার একটা কমিটিতেও ছিল, ওনার জ্ঞানের কোনো সীমা নাই, আমি রেসপেক্ট করি। তারপরে উনি কিছু কথা বলেছেন, আমাদের এই আলোচনা যখন হবে সংসদীয় কমিটিতে সেগুলো আমরা দেখব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমি টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী, কোম্পানি আইন 1994 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটা বিল, কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সিকে কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী, প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 বিলটি 30 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক বলে আবেদন করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, কোম্পানি দ্বিতীয় সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক 30 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, আপনি পয়েন্ট অফ অর্ডারে কিছু বলতে চেয়েছিলেন। জি মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি পয়েন্টস অফ অর্ডারে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সারা বিশ্ব এবং সারা বাংলাদেশ আজকে একটা মহা সংকটে আমরা আছি। একদিকে করোনা মহামারী, দেশের প্রায় অর্ধেকাংশ বন্যায় মানুষ বিপর্যস্ত, এবং প্রবাস থেকে আজকে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে দেশে ফিরে আসছে। বেকারত্বের মধ্যে তারা তাদের সময় অতিবাহিত করছে। এইরকম একটি সময়ে দেশের অর্থনীতি একটা চরম চাপের মধ্যে, দেশের অর্থনীতিকে মোকাবেলা করতে হচ্ছে। আমি আজকের এই মহান সংসদে পয়েন্টস অফ অর্ডারে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংবিধানের আমাদের 3য় ভাগে মৌলিক অধিকার 27 অনুচ্ছেদে এখানে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। মাননীয় স্পিকার, সংবিধানের 31 অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের যে বিষয়টি বলা হচ্ছে, আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী, কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। এই একমাত্র সংবিধানের 31 অনুচ্ছেদে আইন অনুযায়ী 3 বার পর মাননীয় স্পিকার এখানে রিপিট করা হয়েছে। মাননীয় স্পিকার, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে
এই মৌলিক অধিকারকে সংরক্ষণ করার জন্যে আপনার আর্মি ব্যাক যে 111-এর সরকার ছিল তারা 2008 সালে একটি অর্ডিন্যান্স জারি করেছিল মানবাধিকার কমিশন। সেইটি বর্তমান সরকার 2009 সালে জাতীয় মানবাধিকার কমিশন 2009 নামে একটি আইন প্রণয়ন করে। সেইখানে আপনার দেখা যাচ্ছে এই আইন মানবাধিকার কমিশনের 3য় অধ্যায়ে কমিশনের কার্যাবলী এবং তদন্তের ক্ষমতা সম্পর্কে এখানে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে যে কমিশনের কার্যাবলী, কমিশন নিম্নবর্ণিত সকল এবং যে কোনো কার্যাবলী সম্পাদন করিবে যথা, আমি সম্পূর্ণ বলবো না মাননীয় স্পিকার, আমি কয়েকটা পয়েন্ট শুধু বলছি। ক, কোনো ব্যক্তি রাষ্ট্রীয় বা সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠন কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের প্ররোচনা সম্পর্কিত কোনো অভিযোগ সত্যই বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে তদন্ত করা হবে। মাননীয় স্পিকার, আমি অন্যদিকে আর গেলাম না। এখানে মানবাধিকার সংরক্ষণের জন্য যে মানবাধিকার কমিশনটি গঠন করা হয়েছে, আজকে বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন যে সমস্ত হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, তারা যে প্রতিবেদন দাখিল করে আসছে যে গত 10-12 বছরে প্রায় 3000-এর অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আমি একটা বিবৃতি দাবি করব মাননীয় স্পিকার, যে উনি এ বিষয়ে এই যে সংবিধানের আমাদের যে অধিকারগুলো দিয়েছে, এই অধিকারের ক্ষেত্রে আজকে যারা আপনার তাদের স্বজনকে হারিয়েছে, গুম হয়েছে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা কি আইনের আশ্রয় লাভের অধিকার পাবে না? মাননীয় স্পিকার, এই সংবিধানে এই বিষয়গুলো কি আমরা স্থগিত করে দিয়েছি? আজকে আমি মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমি এই সংসদের সদস্য হিসাবে আমার প্রত্যক্ষ যে ঘটনাগুলো দু একটি আপনার কাছে সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরছি। আমার নির্বাচন এলাকার ঘটনা, এটিকে যদি আমি ক্ষুদ্র বাংলাদেশ ধরে নিই, এই গত আপনার 5ই জুলাই আমার নির্বাচনী এলাকায় একজন রিক্সা চালককে মাদক পরিবহনের অপরাধে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয় এবং তাকে আপনার পুলিশ আমার সদর উপজেলার সদর থানায় তাকে সোপর্দ করা হয় এবং পুলিশ তাকে একদিনের রিমান্ড নেয়। মাননীয় স্পিকার, সেই দিনই তাকে পুলিশ কাস্টোডিয়াতে নির্মমভাবে হত্যা করা হয়। তার স্ত্রী 6 তারিখে পুলিশ সুপার বরাবর একটি আবেদন দাখিল করে যে আমার স্বামীকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে যাই হোক পুলিশ কর্তৃপক্ষ একটা আবশ নিষ্পত্তি করে এটা সমাধানের চেষ্টা করে। এটা জাতীয় পত্রপত্রিকায় নিউজ এসছে। মাননীয় স্পিকার, আমি আরো হৃদয় বিদারক আর একটি ঘটনা আপনার সামনে বলতে চাই, যে আমি গত বছর 28শে এপ্রিল এই জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছিলাম। তার মাত্র 2 দিন পর 30শে এপ্রিল আমার নির্বাচনী এলাকায় আরেকটি বিচার বহির্ভূত এক প্রকাশ্য দিনের বেলায় এবং কত অমানবিক মাননীয় স্পিকার, একটি পুলিশের পেশাদারী প্রতিষ্ঠান দুপুর 3টার সময় একজন সাধারণ নাগরিককে ধরে নিয়ে এসে তাকে গুলি করে হত্যা করে এবং পুলিশ যে এজাহার দাখিল করেছে থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মাননীয় স্পিকার, ঘটনাস্থল দুপুর 4টায় বিকাল 4টায়, সেখানে বলছে পুলিশের উপর বেপরোয়া গুলিবর্ষণ। এটা সম্ভব? পুলিশের কাছে যে অস্ত্র রয়েছে তাকে মোকাবেলা করার জন্য সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র দরকার সেই অস্ত্র এখানে উদ্ধার দেখাচ্ছে যে হাতে তৈরি আপনার ওই সমস্ত বাটুল পিস্তুল এই সমস্ত উদ্ধার দেখিয়েছে। এবং সবচাইতে মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব এই বিষয়টি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন, আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। এখানে যাদেরকে আসামি করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি আমার নির্বাচন এলাকায় যে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল গতবার আমার উপজেলায়, তার বড় ভাই সেই দিন এই মহান সংসদে উপস্থিত। নিশ্চয়ই মাননীয় স্পিকার, এই সংসদে প্রবেশ করতে হলে আজকে সংসদ থেকে পাস না নিয়ে কোনো ব্যক্তি সংসদে প্রবেশ করতে পারবে না। তাদের নামে আমি পাস ইস্যু করেছিলাম। 30 তারিখ মাননীয় স্পিকার তারা এই মহান সংসদে উপস্থিত ছিল দর্শক গ্যালারিতে। তাদেরকে সেই দিন এই মামলার উপস্থিত দেখে আসামি করা হয়েছে। আমার নিজের জীবনের একটা ঘটনা মাননীয় স্পিকার, আপনাকে না বললেই নয়। 111-এর সময় আমি কারাগারে বন্দী। আমি যখন 111-এর সময় কারাগারে বন্দী ছিলাম, জুন মাসের 20 তারিখে আমার নির্বাচন এলাকায় একটি মামলা দায়ের করেছিল বাদী হয়ে যে আমি চাঁদাবাজির কারণে আমার চাঁপাইনবাবগঞ্জের বাসস্থানে তাদের কাছ থেকে 50,000 টাকা চাঁদা নিয়েছি। পরের দিন আমি 21শে জুন আমি পত্রিকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখলাম যে আমার নামে মামলা হয়েছে। আমার স্ত্রী পাপিয়াকে বললাম যে পার্লামেন্টে তুমি খোঁজ নাও, এটি বাজেট অধিবেশনের সময়। নিশ্চয়ই আমি বাজেটে ছিলাম। আল্লাহর কি হুকুম দেখেন, সেই দিন আমি পার্লামেন্টে উপস্থিত ছিলাম এবং পার্লামেন্টে আমি সেই দিন আপনার জাতীয় বাজেটের উপর বক্তৃতায় অংশগ্রহণ করেছিলাম।
স্পিকার আমাকে সেই প্রত্যয়নপত্র দেওয়ার কারণে ওই মামলাটি উচ্চ আদালত থেকে স্টে হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই ধরনের আজকে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, উঠিয়ে নিয়ে যে উপর্যুপরি হত্যা করছে, নাটক বানাচ্ছে, আর সরকার সেগুলোকে সার্টিফিকেট দিচ্ছে। আমি যে কারণে মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, আপনি বলেছেন এখন শেষ করবেন। আমি অবশ্যই শেষ করব মাননীয় স্পিকার, এটা যদি আপনি একটু ফর্মুলেট করার সুযোগ না দেন। এই যে কত বড়, আপনাকে আমি একটুকু সত্য কথা বলছি না। আমি মাননীয় স্পিকার আপনার সামনে, এটা পার্লামেন্টের প্রসিডিংসে যাবে, আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যা বলছি একেবারেই 100% সত্য। এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো মিথ্যা নাই। আর একজন 18 বছরের যুবক মাননীয় স্পিকার, আমার নির্বাচনে, আমি অন্য কোথাও কথা বলছি না, আমার বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে আর একজন ছাত্রকে নির্মমভাবে ক্রসফায়ার হত্যা করা হয়। তাকে আপনার ঢাকা থেকে শেওড়াপাড়া থেকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে উঠিয়ে নিয়ে যায়। 29 তারিখে তার দাদি আপনার আমাদের পল্লবী থানায় মামলা দায়ের করে এবং অভিযোগ দাখিল করে তাকে সন্ধানের দাবি দেয়। তার 4 দিন পর আমার গ্রামের বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই সমস্ত ঘটনাগুলো আজকে এত উপর্যুপরি ঘটনা ঘটেই চলেছে। এগুলো মাননীয় স্পিকার আজকে এই মেজর সিনহা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কারণে স্পষ্টভাবে বলছেন যে মিথ্যার মস্তককে আল্লাহ সত্য দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক মেজর সিনহা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আজকে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার আপনি আদালতে তার পরিবার আজকে গ্রহণ করেছেন, বিচার হচ্ছে, তদন্ত কাজ চলছে। তাহলে আজকে বাংলাদেশে যারা প্রায় 3000-এর অধিক আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবার কি মাননীয় স্পিকার আজকে আইনের আশ্রয় লাভের সুযোগ পাবে না? তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে না? তাদেরকে রাষ্ট্র এই অধিকার দিবে না যে আজকে যারাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজকে প্রতি বছর 30 আগস্ট প্রেস ক্লাবের সামনে এই গুম হওয়া, এই বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হওয়া, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছে মাননীয় স্পিকার। আমি অনুরোধ করবো এই ব্যাপারে আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুস্পষ্টভাবে একটি বিবৃতি আমি দাবি করছি যে আইনের লাভের অধিকার সংবিধান অনুযায়ী সকল নাগরিক পাবে কিনা, নিশ্চিত করবে কিনা মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, চট্টগ্রাম 2। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে ভিন্ন প্রসঙ্গে দাঁড়িয়েছি, আমি সময় নেব না। এই করোনা ভাইরাসের মধ্যে সকালে আমরা সংসদ সদস্যরা সবাই কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমি যেটা মানবতার জীবনযাপন করছে আপনার আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটা বিশাল প্রজেক্ট ছিল, যেটা একনেক মিটিংয়ে পাশ হয়েছিল, প্রায় 80,000 কোটি টাকার মতো কিন্তু দেওয়া হয়, এবং প্রত্যেক মাসে 80 কোটি টাকার মতো দেওয়া হয়। সেখানে আপনার ওই মসজিদ ভিত্তিক এগুলিকে পাশ করা হয়েছে, কিন্তু দারুল আরকাম মাদ্রাসা, ইফতাদি মাদ্রাসা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ওদের প্রধান উপদেষ্টা এবং তিনি সৃষ্টি করেন 2017 সালে। 2200 পরিবার এবং বড় বড় আলেম দ্বারা, এবং প্রায় এটার মনে হয় 70-75% কওমি মাদ্রাসার শিক্ষক, আর বাকিগুলি মনে হয় ইফতাদি বা ইয়ের মাদ্রাসার, কি বলে যে আলিয়া মাদ্রাসার। যাই হোক, এরা 8 মাস যাবৎ কোনো বেতন ভাতা পাচ্ছে না। এই করোনার মধ্যে তারা কষ্টে আছে। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার মনে হয় এই দারুল আরকাম মাদ্রাসার ব্যাপারে আমার মনে হয় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে তাদের একটা যদি বিহিত ব্যবস্থা করা যায়, এই 8 মাসের বেতন এবং তাদের ভবিষ্যৎটা কি হবে, এই মাদ্রাসায় থাকবে কি থাকবে না, এই ব্যাপারে মনে হয় আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা, আসন 50। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য। মাননীয় স্পিকার, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, মাননীয় স্পিকার, এই সংবিধানটা একটা চুক্তি, রাষ্ট্রের সঙ্গে তার জনগণের চুক্তি মাননীয় স্পিকার, এবং রাষ্ট্র এই চুক্তির প্রত্যেকটি ধারা উপধারা মানতে বাধ্য। এই চুক্তির 27 অনুচ্ছেদ বলছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এই একই চুক্তির 28 ধারা বলছে, 31 ধারা বলছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী এবং কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে আইন অনুযায়ী এবং কেবলমাত্র আইন অনুযায়ী ব্যতীত আর কোনোভাবে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবার কোনো অধিকার সরকার বা রাষ্ট্র রাখে না।
32 অনুচ্ছেদ বলছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। 33 অনুচ্ছেদেও একই কথা আছে গ্রেফতার এবং আটকের ব্যাপারে। মাননীয় স্পিকার, আপনি এই ব্যাপারে অনেক ভালো জানেন, আমি আর নতুন করে এই ধারাগুলো পড়ছি না। 27, 31 এবং 32 অনুচ্ছেদে বারবারই আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি যে 2013 সালে এই সরকারই একটি আইন করেছিল, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন। আনফরচুনেটলি এই আইনটি করা হলেও চমৎকার সব ধারা থাকা সত্ত্বেও এই আইনে কিন্তু খুব বেশি মামলা হয়নি, এবং যেই গুটি কতক মামলা হয়েছে সেই মামলাগুলো এখন কি অবস্থায় আছে, কতটুকু অগ্রগতি আছে সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি কিছু জানি না। শুধু কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে একটা মামলা খুব সম্ভবত রায়ের কাছাকাছি গেছে এবং রায়ের ডেটও ফিক্সড হয়েছে। অর্থাৎ এই যে এতগুলো বছর গেল, দীর্ঘ 7 বছর, এই 7 বছরে অসংখ্য ব্যক্তি হেফাজতে নির্যাতন এবং মৃত্যুর শিকার হয়েছে, যেটা আমরা গণমাধ্যমের কল্যাণে জেনেছি। কিন্তু তার মামলাগুলো কি হলো? কেন পরিবার মামলা করার সাহস পায় না, বা কেন মামলা হয় না, হলে কয়টি মামলা হয়, সেই মামলার কি অবস্থা মাননীয় স্পিকার, তার কিছুই আমরা জানি না। মাননীয় স্পিকার, অতি সম্প্রতি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সকলের দৃষ্টি কেড়েছে। যেই দেশে প্রতিদিন একটির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি, 2018 সালে মাননীয় স্পিকার 466 জন, 2019 সালে 388 জন, আর এই 2020 সালের করোনাকালের প্রথম 6 মাসে 158 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা যদি পাটিগণিতের হিসাবে যাই মাননীয় স্পিকার, প্রতিদিন একজনের বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাননীয় সদস্য, সংক্ষেপে 2 লাইনে আপনার পয়েন্টটা বলুন। মাননীয় স্পিকার, আমি সংক্ষেপেই বলছি। এই যে বারবার বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, মাননীয় স্পিকার, এর একটিও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত এক যুগে, অর্থাৎ 12 বছরে 3000-এর উপরে মাননীয় স্পিকার এই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। এবং এই যে টেকনাফের কুখ্যাত ওসি প্রদীপ, তিনি 2019 সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পাবার ক্ষেত্রে যে 6টি ঘটনার উল্লেখ করা হয়, তার প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তো মাননীয় স্পিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরস্কার স্বরূপ কোন পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পুলিশ পদক পেয়ে থাকে, তাহলে তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করবে, সেটাই স্বাভাবিক। এবং শুধু যে পদক তাই নয় মাননীয় স্পিকার, এই বিচার বহির্ভূত হত্যার ক্ষেত্রে অর্থ লেনদেনের একটা বড় বিষয় জড়িত আছে। দেখা যায় সাধারণ পরিবার থেকে মানুষগুলোকে ধরে নিয়ে যায়, অর্থ দাবি করা হয় এবং অর্থ না পেলে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়। অথচ আমরাই শুনেছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে গুম বলে কোনো শব্দ নাই। একই লাইন ধরে কিছুদিন আগে পুলিশের আইজিপি বলেছেন যে ক্রস ফায়ার বলেও নাকি কিছু নাই, এটা এনজিও গুলোর শব্দ। এনজিও গুলো বিদেশ থেকে পয়সা আনে, সেই পয়সা হালাল করবার জন্য তাদের ক্রস ফায়ারের মতন শব্দ তৈরি করতে হয়। ধন্যবাদ মাননীয় সদস্য, শেষ করবেন। একটা মিনিট। যেই রাষ্ট্রে মাননীয় স্পিকার, যেই রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বিভিন্ন ভাবে উৎসাহ দেয়া হয়, সেই রাষ্ট্র ইঙ্গিত করে যে সেখানে বিচার বিভাগের ধ্বংস হয়েছে, সেখানে আইনের শাসনের ধ্বংস হয়েছে, সেখানে মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে, এবং এই রাষ্ট্রটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডারের মূল বিষয়টা ভিন্ন, কিন্তু একটু আগে আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ পয়েন্ট অফ অর্ডারে অনেক কথা বলেছেন। আমি তাদের কথার সূত্র ধরে বলতে চাই, আমরা সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের মিথ্যা মামলা এইসবের বিরুদ্ধে আমরা সবাই, এবং আজকে একজন সংসদ সদস্য ওসি প্রদীপের কথা বলেছেন, আসলে দায় কেউই এড়াতে পারেন না। ওসি প্রদীপের প্রথম প্রমোশনটা বিএনপির আমলেই হয়েছে, সেইখান থেকেই শুরু হয়েছে। এবং মাননীয় স্পিকার, অপারেশন ক্লিন হার্ট বিএনপি সরকারের আমলে হয়েছিল, তখনও সেই ক্লিন হার্টের সময় অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে
বিচার বহির্ভূতভাবে নির্যাতন করা হয়েছে। অনেকে সেই নির্যাতনের চিহ্ন নিয়ে আমাদের এই সংসদের সদস্য ছিলেন খুলনার সুজা, তিনিও মৃত্যুবরণ করেছেন। অনেকেই এইভাবে ক্লিন হার্টের নির্যাতনে মৃত্যুবরণ করেছেন। মিথ্যা মামলায় সংযুক্ত করা, আসামি করা আমরা আগেও দেখেছি। মাননীয় স্পিকার, ময়মনসিংহের সিনেমা হলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বোমা বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা অধ্যক্ষ মতিউর রহমান সাহেবকে সেই ময়মনসিংহের সিনেমা হলের বোমা বিস্ফোরণ মামলায়ও আসামি করা হয়েছে। এখনও আজকে মাননীয় সংসদ সদস্যরা যে অভিযোগ করছেন, আমরা তখনও এটির বিরুদ্ধে, এখনও বিরুদ্ধে। এবং 91 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানকে ডিটেনশনে আটক করে কারাগারে রেখেছিলেন এবং একটার পর একটা মামলা দিয়ে তাকে কারাগারে আটক করেছিলেন এবং তিনি দুইবার কারাগারে বসে 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন এবং আজকের বিরোধী দলীয় নেত্রীকেও নির্মমভাবে সেদিন কারাগারে রাখা হয়েছিল অমানবিকভাবে। আমরা সমস্ত অমানবিকতার বিরুদ্ধে মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি, আমাদের আইনের ছাত্ররা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় 65 দিন থেকে তাদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশ বার কাউন্সিলে আগে নিয়মিত আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা প্রতি বছর হতো এবং তখন পরীক্ষার পদ্ধতিটা ছিল লিখিত পরীক্ষা হতো, তারপরে ভাইবা পরীক্ষা হতো, তারপরে তাদের এনরোলমেন্ট হতো। কিন্তু মাননীয় স্পিকার, এই কয়েক বছর যাবৎ এই ধারাবাহিকতা আর রক্ষা করা হচ্ছে না। 2017 সালে এখন পরীক্ষার পদ্ধতি হচ্ছে প্রথমে এমসিকিউ নেওয়া হয়, তারপরে লিখিত পরীক্ষা নেওয়া হয়, তারপরে ভাইবা পরীক্ষা নেওয়া হয় এবং এই এমসিকিউ 2017 সালে হওয়ার পরে 2020 সালে আরেকবার গিয়ে এমসিকিউ পরীক্ষা হয়েছে। এই 3 বছর আর কোনো পরীক্ষা হয় নাই এবং এমসিকিউ পরীক্ষায় একটা নিয়ম করা হয়েছে যে একবার এমসিকিউ পরীক্ষায় কেউ উত্তীর্ণ হলে পরবর্তীতে যদি তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন তাহলে তিনি 2বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন একবার এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে। এখন মাননীয় স্পিকার, 2017 এবং 2020-এ যারা এমসিকিউতে উত্তীর্ণ হলেন তারা এনরোলমেন্টের সুযোগ পাচ্ছেন না। এই অবস্থায় তারা 65 দিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের মুখে হঠাৎ করে এখন এই 26 সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষার জন্য তারিখ দেওয়া হয়েছে। এখন মাননীয় স্পিকার, এই আন্দোলন দমানোর জন্য এই যে লিখিত পরীক্ষা দিলেন, এই করোনাকালীন সময়ে 13,000 পরীক্ষার্থীকে কোথায় 13,000 পরীক্ষার্থীকে পরীক্ষা নেবেন, যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, সেখানে 13,000 আইনজীবী অন্তর্ভুক্তির জন্য কিভাবে পরীক্ষা নেবেন মাননীয় স্পিকার? আগে মাননীয় স্পিকার, আমাদের এই বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটিটার আইনজীবীদের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হতো এবং তারা প্রতি বছর সেই পরীক্ষাটা নিতে পারতেন। আমার বিষয়টি হচ্ছে মাননীয় স্পিকার, যে এই যে 2017 সালে যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নাই, কিন্তু তাদের সুযোগ রয়েছে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার, এবং 2020 সালে যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তারা আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। আমার দাবিটি হচ্ছে মাননীয় স্পিকার, যেহেতু এখন করোনা কাল চলছে, এই 26 সেপ্টেম্বরে এই লিখিত পরীক্ষা 13,000 ছাত্রছাত্রীকে এক জায়গায় জমায়েত না করে, ইতিমধ্যে সেই পরীক্ষার্থীদের মধ্যে প্রায় 30 জন করোনায় মারা গেছেন। এই অবস্থায় তাদেরকে এইভাবে পরীক্ষা না এনে এই বিশেষ অবস্থাটা এবং এই মহামারীটা বিবেচনা করে যারা এমসিকিউতে 2017 সালে উত্তীর্ণ হয়েছেন, যারা 2020 সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মাননীয় সদস্য সংক্ষেপ করুন। আপনি এই বিষয়টি কার সামনে উপস্থাপন করছেন? 1 মিনিট মাননীয় স্পিকার। এটা বার কাউন্সিলের বিষয়। জি না, আমি বার কাউন্সিল এবং বার কাউন্সিলের এটির সাথে এখন আমাদের বিচারপতি মহোদয়রাও যুক্ত রয়েছেন এই এনরোলমেন্টের সাথে। আমার মাননীয় আইনমন্ত্রী প্রতি দাবিটা হচ্ছে যে যেহেতু তিনি বার কাউন্সিলের সাথে কথা বলবেন এবং অ্যাটর্নি জেনারেল যেহেতু পদাধিকার বলে বার কাউন্সিলের প্রেসিডেন্ট, তারা এই 2017-তে যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছে, 2020-এ যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে এই 26 সেপ্টেম্বর 13,000 শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় বসে আবার মহামারীর তীব্রতা না বৃদ্ধি করে জেলায় জেলায় জেলা জজ সাহেবের অধীনে
শুধুমাত্র ভাইবা পরীক্ষা নিয়ে তাদেরকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। এই হাজার হাজার আইনের শিক্ষার্থীদেরকে আইনের সনদ প্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে, সেশন জট হচ্ছে, এই ছেলেমেয়েগুলো বেকার হয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 24 ভাদ্র 1427 8 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিশে গেল কত নাম কত প্রাণ বাংলার মাটি আর ঘাসে, মিশে গেল তারা হয়ে তারা সবে সোনার বাংলার এই সুনীল আকাশে। বাংলার আলো আর বাতাসের দান, বাংলার নদী আর পাখিদের গান, সব ঋণ শোধ করে গেল তারা শেষ নিঃশ্বাসে সোনার বাংলার এই সুনীল আকাশে। কত ভাই কত জীবনের বিনিময়ে গড়া হলো স্বাধীন বাংলার এই পতাকা, সেই সব নাম একদিন ধীরে ধীরে পৃথিবীতে হয়তো বা পড়ে যাবে ঢাকা। ঘূর্ণির ঝড়ে কত সাগরের ঢেউ উঠে মিশে যায়, তার হিসাব কি কেউ চিরকাল লিখে রাখে বলো কভু ইতিহাসে সোনার বাংলার এই সুনীল আকাশে। মিশে গেল কত নাম কত প্রাণ বাংলার মাটি আর ঘাসে, মিশে গেল তারা হয়ে তারা সবে সোনার বাংলার এই সুনীল আকাশে।
ফসল মাটির যুগল ছোঁয় সবল হয়ে হাঁটে নীল সবুজে মিলে মিশে আকাশ আর এই মাটি মায়ের আদর সোহাগ দিয়ে জীবন করে খাটে আমার জীবন করে খাটে সুনীল আকাশ আলো ছড়ায় মাটির হৃদয় ভরে শ্যামল শোভায় দেশ আমার পরাণ আকুল করে সুনীল আকাশ আলো ছড়ায় মাটির হৃদয় ভরে শ্যামল শোভায় দেশ আমার পরাণ আকুল করে আকাশ মাটির পরশে হয় জীবন পরিপাটি নীল সবুজে মিলে মিশে আকাশ আর এই মাটি মায়ের আদর সোহাগ দিয়ে জীবন করে খাটে আমার জীবন করে খাটে কোথায় গেল লালন ফকির দেখতে মনে চায় তারে দেখতে মনে চায় যার গানের সুরে ঢেউ খেলিত সাধের এক তারায় কোথায় গেল লালন ফকির দেখতে মনে চায় তারে দেখতে মনে চায় যার গানের সুরে ঢেউ খেলিত সাধের এক তারায় যার গানের সুরে ঢেউ খেলিত সাধের এক তারায় নাম শুনাছি লালন ফকির চোখে দেখি নাই কল্পনাতে রাইখায় আমার প্রাণে শান্তি পায় নাম শুনাছি লালন ফকির চোখে দেখি নাই কল্পনাতে রাইখায় আমার প্রাণে শান্তি পায়